এখানে আমাদের পেছনে বিশাল একটি পর্দা রয়েছে, ইলেকট্রনিক পর্দা। সেই পর্দায় আপনারা দেখতে পাবেন যে বিগত 7ই জানুয়ারি যে ভুয়া এবং প্রহসনের নির্বাচন সরকার করেছে, সেই ভুয়া এবং প্রহসনের নির্বাচনের যে সত্যি, সেই সত্যি ঘটনাগুলো আমরা ইলেকট্রনিক প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা বরাবর একটি কথা বলে এসেছি, সেটা হচ্ছে এই যে বাংলাদেশে গণতন্ত্র আজকে মৃত। যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যে গণতন্ত্রের প্রতিষ্ঠা আমরা বলেছিলাম পাকিস্তানের অবকাঠামোর ভেতরে সম্ভব নয় এবং সেজন্য একটি স্বাধীন দেশ লাগবে, এই দেশের নাম হবে বাংলাদেশ। লক্ষ লক্ষ মানুষ সেই মুক্তিযুদ্ধে তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করেছিল। আজকে এই আওয়ামী লীগ সরকারকে আমরা প্রশ্ন করতে চাই, তারা নিজেদের নাকি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বলে দাবি করে। যদি সেটা সত্য হতো তাহলে কেন তারা আজকে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছে? আজকে এই প্রশ্ন শুধু আমাদের প্রশ্ন নয়, বিএনপির প্রশ্ন নয়, এই প্রশ্ন আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষ করেছে। 7ই নভেম্বর এই সরকারকে প্রত্যাখ্যান করে বর্জন করে তারা 7ই জানুয়ারি তারা এই প্রশ্ন করেছে, এই সরকারকে প্রত্যাখ্যান করে বর্জন করে। তারা শুধু ভোট বর্জন করে নাই, এই আওয়ামী বাকশালী সরকারকে বর্জন করেছে। এবং পাশাপাশি আপনারা আজকে এই কক্ষে যারা আছেন, আপনারা মিডিয়া, আপনারা সমাজের চোখ, আপনাদের চোখের মাধ্যমে সমস্ত সমাজ এই দেশে কি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখতে পায়। ঠিক একইভাবে বিগত 3 দিনে আন্তর্জাতিক যে মিডিয়া রয়েছে, সেই প্রত্যেকটি আন্তর্জাতিক মিডিয়াতে একটি মাত্র কথা বলা হয়েছে। সে কথাটি কি? যে এটা একটা ভুয়া, একটা প্রহসনের নির্বাচন হয়েছে বাংলাদেশে 7ই জানুয়ারি। এই কথাটি প্রতিটি মিডিয়ায়, আন্তর্জাতিক মিডিয়ায় এই একটি কথাই বলা হয়েছে, কোন মিডিয়াতে এর কোনো ব্যত্যয় হয় নাই। পাশাপাশি মিডিয়ার পাশাপাশি সারা বিশ্বের যে গণতান্ত্রিক রাষ্ট্রগুলো রয়েছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, আমেরিকার যুক্তরাষ্ট্র বলেন, ইউনাইটেড কিংডম বলেন, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, অথবা জাতিসংঘর কথাই বলেন, যে জাতিসংঘ বিশ্বের 200টি দেশের সমন্বয়ে গঠিত, তাদের প্রত্যেকটি স্টেটমেন্ট আপনারা পাঠ করুন। সেখানে কি বলেছে? যেমন আমি একটি উদাহরণ দিচ্ছি, যুক্তরাষ্ট্র, আমেরিকার যুক্তরাষ্ট্র কি বলেছে? তারা বলেছে যে this election has not been free and fair. এই কথাটি কি আমরা বিগত 15 মাস যাবৎ বলে আসি নাই? আমরা কি বলিনি যে আওয়ামী লীগ যতক্ষণ ক্ষমতায় আছে তাদের অধীনে কোন নির্বাচন কমিশন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না? আজকে কি বিশ্ববাসীর কথায় এটা প্রমাণিত হয়নি যে আমরা যে আশঙ্কা আমরা প্রকাশ করেছি সেটা আজকে সত্যে পরিণত হয়েছে? কাজেই আজকে এটা স্পষ্ট হয়ে গেছে যে এভাবে একটি ভুয়া সাজানো নাটক করে নির্বাচনের একটি আবহ সৃষ্টি করে দেশে বিদেশে ভাওতা দিয়ে কোনো গণতন্ত্র হতে পারে না। এটা আজকে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এবং আমরা যে ঘটনাগুলো ঘটেছে,
যে ঘটনার মাধ্যমে এই নির্বাচন ভুয়া এবং প্রহসনের নির্বাচনে পরিণত হচ্ছে, সেগুলো আজকে আমরা আপনাদের দেখাবো। আমাদের কাছে একটি বই রয়েছে, আপনারা দেখতে পারেন। আমরা এখানে মাত্র 250টি ঘটনা, যে প্রত্যেকটি ঘটনা অন ডকুমেন্ট, প্রমাণ সহ, যেগুলো হয় ভিডিও ক্লিপ অথবা ইন্টারভিউ অথবা বক্তব্য, তার প্রত্যেকটি ঘটনা এখানে আছে। 250টি যথেষ্ট নয়, আরো 250টি ঘটনা আমরা ইতিমধ্যে আমরা কম্পাইল করেছি এবং এই ধরনের আরেকটি ভলিউম আমরা 2-1 দিনের মধ্যে আপনাদের কাছে উপস্থাপিত করতে পারব। এবং শুধু 250 প্লাস 250 মানে 500 নয়, আপনারা সারা বাংলাদেশের যে নির্বাচনী সহিংসতা সহ, দুর্নীতি সহ, ভোট জালিয়াতি সহ, ভুয়া ভোট সহ যত রকমের অপকর্ম হয়েছে সবকিছু আজকে ডকুমেন্টেড হয়ে গেছে। হয় আপনাদের মিডিয়াতে হয়েছে অথবা সোশ্যাল মিডিয়াতে হয়েছে। এগুলো আমাদের কথা নয়, এগুলো আপনাদের কথা। কাজে আজকে আমাদের মূল উদ্দেশ্য সেটা হচ্ছে এই দেশের মানুষের কাছে এবং বিশ্ববাসীর কাছে আজকে এটা প্রমাণিত যে সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। সরকার যেটাতে বিশ্বাস করে সেটা হচ্ছে একদলীয় পাকশালী শাসন। এবং আপনারা জানেন, আপনাদের সহকর্মী নিউ ইয়র্কের টাইম ম্যাগাজিন, যেটা বিশ্বের একটি নামি দামি নিউজ ম্যাগাজিন, বহু পুরনো, শতবর্ষ পুরনো, তারা নিজেরা বাংলাদেশের বর্তমান সরকারকে কি নাম দিয়েছে আপনারা জানেন? পাকশাল 2। আমরা অতীতে বলেছি এটা হচ্ছে অলিখিত বাকশাল। আজকে নির্বাচনের পরে যা দাঁড়িয়েছে সেটা অলিখিত বাকশাল নয়। আপনারা জানেন সরকার অতীতে একটি গৃহপালিত অপোজিশন তৈরি করেছিল। এইবারও তারা চেষ্টা করেছিল গৃহপালিত অপোজিশন করতে গিয়ে তারা তাদের নিজেদের মধ্যে একটা বোঝাপড়া করেছিল যে 26টি সিট নাকি তারা দেবে একটি তৃতীয় পার্টি, যেটা জাতীয় পার্টি রয়েছে। বাস্তবে আমরা দেখেছি তারা বোধহয় 11টি সিট পেয়েছে। আমাদের কথা সেখানে নয়, আমাদের কথা হচ্ছে এই সরকার তারা সমস্ত সংসদকে নিজেদের ইচ্ছে মতো কুক্ষিগত করে নিয়েছে এই ভুয়া প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে। এবং এটা আজকে স্পষ্ট হয়ে গিয়েছে যে 7 জানুয়ারি কোনো নির্বাচন হয়নি। আজকে জাতীয় সংসদে 300 সিটে 299টি, টু বি স্পেসিফিক, 299টি সিটে কে বিজয়ী, কে বিজিত, কে জয়ী, কে পরাজিত সেগুলো নির্বাচনে নির্ধারিত হয় নাই। এগুলা সব নির্ধারিত হয়েছে রাজধানী ঢাকার সর্বোচ্চ একটি টেবিলে, যেখানে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আগেই নির্ধারিত করে দেওয়া হয়েছে কে কত ভোট পাবে, কে কত শতাংশ ভোট পাবে এবং কোন সিট থেকে কে নির্বাচিত হবে। এটা আর এখন আমাদের কথা নয়, দেশে বিদেশে সমস্ত প্রমাণ সহ আজকে এটা বিশ্ববাসীর কাছে উদ্ভাসিত হয়ে গেছে। বক্তব্য এখানে দীর্ঘ করার কোনো প্রয়োজন নেই, আপনারা সবকিছু জানেন। আমরা বক্তৃতা আপনারা দেখবেন ভিডিও ক্লিপে একটু পরে। এই সরকার সবচেয়ে দুঃখজনক, লজ্জাজনক এবং কলঙ্কজনক বিষয় হচ্ছে এই যে মানুষ ভোট চুরি তথা চুরি করে গোপনে। এই সরকার ভোট ডাকাতি করেছে প্রকাশ্যে। এতে লজ্জা এবং দুঃখ এবং কলঙ্কের বিষয় হতে পারে না। তারা প্রকাশ্যে তারা আলোচনা করেছে, সিট ভাগাভাগি করেছে, কে কোন সিটে নির্বাচিত হবে সেটা নির্ধারণ করেছে প্রকাশ্যে, ইন ব্রড ডে লাইট। কাজে আজকে এই সরকার কোথায় নেমেছে সেটা আমাদের বলার অপেক্ষা রাখতে। আমি বক্তব্য দীর্ঘ করব না। আমাদের কি ভিডিও ক্লিপ রেডি আছে? ভিডিও ক্লিপ দেখাবে। আমি সর্বশেষ একটি কথা বলি, কিছু মনে করবেন না। আমরা বিএনপি একটি উদারনৈতিক গণতান্ত্রিক রাজনীতির আদর্শে বিশ্বাসী। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলেছিলেন জনগণ সকল ক্ষমতার উৎস। আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাসী। সে কারণে আমরা জনগণকে সঙ্গে নিয়ে
আমরা বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে আছি। যেভাবে একদিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন এবং যেভাবে একদিন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে পার্লামেন্টারি গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, আমরা সেই আদর্শে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে আন্দোলনে আছি, রাজপথে আন্দোলনে থাকব এবং ইনশাআল্লাহ আমাদের উদ্দেশ্য ক্ষমতা নয়। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বিএনপি রাজনীতি করে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। সেই আন্দোলনে আমরা আছি। আমরা জনগণের ভোটের অধিকার, জনগণের অর্থনীতির সাম্যের অধিকার এবং জনগণের গণতন্ত্রের অধিকার আমরা ইনশাআল্লাহ জনগণের কাছে ফিরিয়ে দেব এবং ভবিষ্যতে আমরা এমন একটি পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করব যেখানে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। আপনাদের ধন্যবাদ। দেখাবে তো এখান থেকে শুনতে হবে, পিছিয়ে যান, পিছিয়ে যান, পিছিয়ে তোমরা, পিছিয়ে এইদিকে আমরা ওইদিকে চলে যাই, আমরা এখানে টাকা দরকার নেই, এখানে আমরা বসতে পারি টাকা বেগেন ভাই, এখানে বসবো না আমরা, না সাইড করে বসা, আমাদের এটা দেখার কোনো দরকার নেই, তাও নাই দেখতে পাবো, আমরা তো পরে দেখতে পাবো। And the way she says them, you might think that you are listening to the voice of a dictator rather than the Prime Minister of a democratic country. We are talking about a country where one person decides the electoral fate of all 350 members of the parliament. In the last election of January 7th, we saw the occurrence of such events, where there is no opposition, the so-called opposition party in the parliament, the
Jatiya Party has acted as an opposition party to compromise with only 26 seats thrown away by the faithful controller, and the remaining 220 of the party's deprived members have withdrawn from the contest before the start of the election. Those who had heated up the election field were either the nominees of the government party or its B team. Products of the same party with the blessing of the party chief, in their language, dummy candidates, or so-called independents. The entire incident is a reflection of the plan of 50 years ago, the Baksal system, created by the Prime Minister's father, was a one-party rule in Bangladesh where there were no such thing as an opposition party. Everyone participating in the election is nominated by only one party. Today, the countrymen have to swallow the bitterness of the election of that Baksal system. There were two options before the people. One, vote to legitimize this sham election of dictatorship, or reject the election and let them know that the people are boycotting this sham election in this past. People today spontaneously chose the second option. President is Ahmad, the founder of Bangladesh Nationalist Party, the promoter of independence, came to responsibly managing the country and put an end to the one-party rule and return the country to a multi-party democratic system. And the former Prime Minister begum Khaleda gave two unique gifts to the nation. First, it was under her leadership that the parliamentary democratic system was established and the caretaker government system for national elections under non-partisan government as a symbol of public confidence, an excellent electoral system. This proved to be a very excellent election method for the country. But Awami League, which won the elections held under the caretaker government in 2008, used the court system as a part of their far-reaching conspiracy and nefarious plan to permanently grab the power and establish an authoritarian system of governance in Bangladesh. As part of their far-reaching conspiracies and nefarious plans, and to keep power in perpetuity and establishing Sheikh Hasina's authoritarian rule, the caretaker government system was removed from the constitution. It gave birth to an electoral system where the Prime Minister and members of Parliament can participate in elections without resigning from their posts. They have also removed the referendum system, which is essential for such a big change in the constitution. Bangladesh Nationalist Party has been protesting against these anti-people activities from the very beginning. The people of the country have much regrettably lost their opportunity to exercise their right to vote, and this government has from the very beginning sought to divert the people from voting by making the right to vote meaningless so that their hold of power is not questioned. The first evidence of which was seen in 2014 national elections, where the people of Bangladesh were cheated of their constitutional electoral right to vote, and hence deprived of their right to their electoral franchise, when 153 candidates were elected to the parliament totally unopposed, undermining the entire essence and spirit of free, fair and participatory elections. In 2018, the mass public witnessed another novel fraud of midnight election. On the assurance of today's Prime Minister, even Bangladesh Nationalist Party participated in that tainted election of 2018. But along with the people of the country, BNP was also cheated that day. Steeped in corruption, who are running a festivity of corruption in every sphere, will reserves, mega corruption of mega projects, ruined banking sectors, along with laundering of nearly 1 lakh crores of taka every year. The police and the administration have been made 100
mothers are out to work, children voting to show increased voter percentage, and notorious creatures in front of the fields, free movement of animals in front of the fields near the polling stations. But what followed was not only tragic but scandalous for any country and nation in this modern world. Freestyle filling of ballot boxes with government party symbols in front of the election officials. A failed attempt to deceive the election observers by showing an artificial crowd with no voters standing. But the most shameful thing was the involvement of young children in this fraudulent activity. Even the Prime Minister's center itself was not free from the episode of election fraud. The official result sheets showed that she got 100% of the voters cast in one center, while other candidates got 0 votes. In another center, her votes were more than the number of total votes casted. Of course, as it relates to the Prime Minister herself, it may be corrected by now. The constituency of the General Secretary of Awami League was not spared from electoral lawlessness. There were also numbers of cases where seal of publicly giving the seals to vote symbol, which is the symbol of Awami League. The constituency of Prime Minister's private investment advisor Salman F. Rahman was also not left out. ঢাকা এক আসনে দুহারের মুকসিদপুরের শাইনপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাধারণ শিশুদের দিয়ে ভোট দেওয়ার অভিযোগ এমন প্রমাণও পাওয়া গেছে। নির্বাচনী কর্মকর্তা বললেন যে বিষয়টি নিয়ে তার কিছুই করার ছিল না। There were incidents of failed voting by sealing the ballots by party men openly. BBC, Deutsche Welle, AFP, and most of the first-line media outlets of the country and around the world gave eyewitnesses accounts of all these crimes throughout the day. All day, almost every polling station across the country was found empty. But in the afternoon, all on a sudden, the Chief Election Commissioner gave information to the public of 18.5% voter count. But almost all television reports in Dhaka itself say that this rate is not more than 5 to 7%. Chief Election Commissioner suddenly choked and found hesitant, saying that being prompted that the polling rate was close to 40%, because, like him, everyone in the country knows how much to say the polling rates. Several Awami League leaders are confessing to their past misdeeds by self-immolation today. How they sealed thousands of ballot boxes the night before the voting of 2018. Clashes in between the government parties, members, burning of polling stations, shootings, amputations of hands, severe injuries and murders were not left out. This so-called election unwittingly created a plebiscite referendum where 90% of the people abstained from voting and showed unwavering support for the necessity of a caretaker government as demanded by Bangladesh Nationalist Party, and it proves their victory.
বুথে প্রায় একই সিনারিও, 431টা ভোট আছে, তার মধ্যে ভোট করেছে 3টা, 450টা ভোট আছে, তার মধ্যে ভোট করেছে 9টা। এরকম ভাবে আপনাদের খুব কম সংখ্যক ভোট আমরা দেখতে পাচ্ছি। Old age allowance cards, widow allowance cards, disabled cards, and national identity cards, which holding them threat of not burial after death, fear of torture by Awami cadres, or to go to polling stations on mosque microphones. Nothing could make 90% people to go to the polling station. We know that historically no dictator has lasted forever, and Bangladesh will be no exception. This farcical election on January 7th undoubtedly took the movement to overthrow the dictatorship a step forward. Even in the midst of 100 disappointments, some convincing realities reveal our intuition, and I would like to introduce you to such a scenario. To go to the polls to save her widow's allowance card. But the teenager doesn't want to let her mother participate in the farcical election. The juveniles pass evasive resistance. Mother, don't beg for your widow's allowance card. I will work as a farm laborer to support the family. But you, please don't go. What a cruel blackmailing of the government's social security program. Alas, this is not the Bangladesh we want to live in. Bangladesh will not lose its way as long as these confident children and teenagers who are behind our eyes remain in this country.